মুভির শুরুতেই আমরা আবর্জনার মধ্যে একটি মৃতদেহ দেখতে পাই, আর সেই মৃতদেহ খাওয়ার জন্য একটি কাক চলে আসে। সেই কাকটি ডেড বডিটি খাওয়ার জন্য ঠোক দিতে যাচ্ছিল, তবে তার আগেই সেই ডেড বডি উঠে দাঁড়ায়। আর সবার প্রথমেই সে পকেট থেকে লাইটার এবং সিগারেট বের করে এবং সেটি ধরিয়ে টানতে থাকে, কিন্তু দেখা যায় সিগারেটের ধোঁয়া শুধুমাত্র নাক আর মুখ না, বরঞ্চ শরীরের সকল জায়গা দিয়ে বের হচ্ছে। আর তখন সে দেখতে পায় তার শরীরের বিভিন্ন স্থানে ফুটো হয়ে রয়েছে, আর এগুলো ছিল গুলির দাগ। সে তার এই ক্ষত বিক্ষত শরীর দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে বেঁচে ছিল। আর আমি আপনাদেরকে বলে রাখি, এটি একটি অস্থির লেভেলের অ্যাকশন ড্রামা সিরিজ, তার মানে এটিতে আপনারা অ্যাকশন এবং ড্রামা মানে কমেডি দুটোই পাবেন। যাই হোক, এখন সে কথা বলার চেষ্টা করে, আর তখন আমরা বুঝতে পারি তার গলা দিয়ে জম্বির মতো শব্দ বের হচ্ছে, আর তার মুখ সে আয়নায় দেখে নিজেই ভয় পেয়ে যায়, কারণ সে তার চেহারা দেখে স্পষ্টভাবে বুঝতে পারে সে জম্বিতে রূপান্তরিত হয়েছে, আর সে এরকম জীবন মোটেও বাঁচতে চায় না। তাই সে এখন ডিসাইড করে সে সুইসাইড করবে, আর এ কারণে সে একটি পাহাড় থেকে লাফ দেয়। কিন্তু জম্বিরা তো এত সহজে মরে না, সে লাফ দেওয়ার পরেও বেঁচে যায়। মানে সে এখন বাঁচতেও পারছিল না, আবার চাইলে মরতেও পারছিল না। এর ফলে সে হতাশ হয়ে পাশের গুহাতেই একটি রাত কাটিয়ে দেয়। কিন্তু এরপরেই তার ক্ষুধা পেতে শুরু করে এবং এক পর্যায়ে প্রচণ্ড ক্ষুধায় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে জানতে পারে যে সে একটি জীবন্ত কাঁচা খরগোশ খেয়ে ফেলেছে এবং এতে সে নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করে। অ্যাকচুয়ালি জম্বিদের ক্ষুধা লাগলে তাদের মাথা ঠিক থাকে না। সে নিজেও বুঝতে পারেনি সে কখন একটি খরগোশ খেয়েছে, আর সে এও মনে করতে পারছে না যে সে কিভাবে এই জম্বিতে পরিণত হলো। আর এই প্রশ্নটাই তাকে বারবার ধাক্কা দিচ্ছিল। আর সবথেকে বড় কথা, সে তার অতীত ভুলে গিয়েছিল। সে নিজেও জানে না সে কে, কি তার পরিচয়। তবে এক পর্যায়ে সে বুঝতে পারে যদি সে তার অতীত সম্পর্কে জানতে চায় তাহলে তাকে মানুষের জগতে গিয়েই তা জানতে হবে। আর সেজন্য সে এখন জম্বির মতো হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। এরই মধ্যে সে একটি শহরের কাছাকাছি চলে আসে। সে বুঝতে পারে তার পরিচয় লুকানোর জন্য সর্বপ্রথম তাকে একটি হুডি পরতে হবে যাতে কেউ তার মুখ দেখতে না পারে। আর তখনই সে রাস্তায় একটি হুডি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সেটি পরে ফেলে। তবে তখনই সেখানে একটি মেয়ে চলে আসে। অ্যাকচুয়ালি সেই হুডিটি ছিল এই মেয়ের। সে এসেছিল এই হুডিটি খুঁজতে, আর এই মেয়েটি এখানে জম্বিকে দেখতে পায়, কিন্তু হুডি পরে থাকায় সে বুঝতে পারে না যে এই ব্যক্তি একটি জম্বি। সেই মেয়ে এখন তাকে ডাকে, কিন্তু সে মুখ ঘুরিয়ে নেয়, কারণ সে জানে কোনোভাবেই তার মুখ দেখানো যাবে না। এমনকি সে তার কথার কোনো উত্তরও দেয় না, কারণ তার ভয়েসও হয়ে গিয়েছিল ভয়ঙ্কর জম্বিদের মতো। এই মেয়েটি একটি ক্রাইম রিপোর্টার, তার নাম সোনিয়া। সে বলে, তুমি যদি হুডিটি নিতে চাও তাহলে নিতে পারো, কিন্তু দয়া করে আমার মোবাইলটি আমাকে ফিরিয়ে দাও। সেটি পকেটেই রয়েছে আর সেটি আমার খুবই দরকার। এখন সেই জম্বি দ্রুত সেই ফোনটি তাকে বের করে দিয়ে দেয়। অ্যাকচুয়ালি সোনিয়া ভেবেছিল এই ব্যক্তিটি পাগল অথবা দরিদ্র টাইপের, তাই সে তাকে হুডিটি দিয়ে দেয়। শুধু তাই না, তাকে বেশ কিছু টাকাও দেয়। এরই মধ্য দিয়ে এই রাতটি কোনোভাবে পার হয়ে যায়। কিন্তু পরদিন জম্বি আবারও ক্ষুধার্ত হয়ে পড়ে। সে এখন ঢিল ছুঁড়ে গাছ থেকে পাখির বাসা ফেলার চেষ্টা করে যাতে সে সেখান থেকে ডিম খেতে পারে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে সে ঢিল পর্যন্ত মারতে পারছিল না। আর শেষমেশ সে এখানে আবারও অজ্ঞান হয়ে যায়। আর যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় সে আবারও একটি জীবন্ত প্রাণী খাচ্ছে। এটি দেখে সে অত্যন্ত অপমান বোধ করে, কারণ সে সাধারণ জম্বিদের মতো হিংস্র হতে চায় না। সে জম্বি হলেও সে চায় মানুষের মতো স্বাভাবিকভাবে বাঁচতে এবং সেই সঙ্গে তার অতীত সম্পর্কে জানতে। ধীরে ধীরে সে এটিও বুঝতে পারে অতীত সম্পর্কে জানতে হলে তাকে সাধারণ মানুষদের সঙ্গে মিশতে হবে। তবে সাধারণ মানুষদের সঙ্গে মিশতে হলে সবার প্রথমে তাকে সাধারণ মানুষের মতো ব্যবহার করতে হবে, যেমন হাঁটা চলাফেরা থেকে শুরু করে কথা বলা সবকিছু। সে ঠিক করে সবার প্রথমে সে তার হাঁটার স্টাইল মানুষের মতো করবে। তাই সে শহরের একটি পুরাতন জিমে যায় এবং সেখানে ট্রেডমিলে হাঁটার চেষ্টা করে। প্রথম তার অনেক কষ্ট হয়, কিন্তু লাগাতার চেষ্টা করার ফলে এক পর্যায়ে সে মানুষের মতো হাঁটা শিখে যায়। এরপর সে চেষ্টা করে কিভাবে সে মানুষের মতো ভালোভাবে কথা বলতে পারবে। এর জন্য সে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, আর ধীরে ধীরে এক পর্যায়ে সে সেটিও শিখে ফেলে। আর এরপরে সে মন দেয় কিভাবে মানুষের মতো ভালো ব্যবহারাচার শেখা যায়, আর এর জন্য সে একটি বইয়ের সাহায্য নেয়। আর যেহেতু এটি চাইনিজ সিরিজ, তাই সে সবার প্রথমে শেখে কিভাবে চপস্টিক দিয়ে খাবার খেতে হয়। এভাবে সে এক পর্যায়ে মোটামুটি মানুষের মতো ধাঁচে চলে আসে। আশেপাশের মানুষেরা যখন পোশাক দড়িতে শুকাতে দিত সেখান থেকে সে তার পোশাক ম্যানেজ করত, আর রাতে থাকার জন্য সে একটি কবরস্থান বেছে নেয়। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। তবে এরই মধ্যে একদিন সে দেখে
একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে পাহাড়ের নিচে ফেলে দিয়ে যাচ্ছে। জম্বি এখন দ্রুত ছুটে সেখানে চলে আসে আর দেখতে পায় সেই ব্যক্তি এখনও বেঁচে রয়েছে। সেই লোকটি মারা যাওয়ার আগে জম্বির হাতে একটি চাবি দেয়, তবে কিছু বলতে পারার আগেই সে মারা যায়। জম্বি এখন সবার প্রথমে তার ব্যাগ চেক করে আর সেখান থেকে সে জানতে পারে এই ব্যক্তির নাম কিম এবং সে একজন বিখ্যাত গোয়েন্দা। আর সেই ভিজিটিং কার্ডে কিমের ঠিকানা লেখা ছিল। এখন সেই জম্বি চিন্তা করে এই ব্যক্তি যেহেতু মারা গিয়েছে তাহলে আমি সেখানে গিয়ে কিছুদিন থাকতে পারবো, আর শহরে একবার পৌঁছে গেলে তখন সে ঠিক করতে পারবে এরপরে তাকে কি করতে হবে। যাই হোক, সে সেই ঠিকানা অনুযায়ী সেই ডিটেকটিভের বাসায় চলে আসে। যাই হোক, জায়গাটি দেখেই জম্বি বুঝতে পারে সেই ডিটেকটিভটি প্রচুর অগোছালো ছিল। যাই হোক, সে এখন ফ্রিজ খোলে এবং সেখানে প্রচুর খাবার দেখতে পায়, আর খাবার দেখেই বুঝতে পারে তার প্রচুর ক্ষুধা পেয়েছে। সে সঙ্গে সঙ্গে খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু জম্বি তো আর সাধারণ মানুষের খাবারগুলো হজম করতে পারে না, তাই সে রাতে প্রচুর বমি করতে থাকে। আর এরই মধ্যে সে এক পর্যায়ে বুঝতে পারে তাকে শুধুমাত্র কাঁচা মাংস খেতে হবে, কিন্তু মাংস কিনতে গেলে লাগবে টাকা। তাই সে একটি পিৎজা কোম্পানিতে পিৎজার বক্স প্যাকিংয়ের কাজ শুরু করে দেয়। তবে এখন তার কাছে একটি ফোন ছিল যেটি গোয়েন্দা কিম ব্যবহার করত। আর এরই মধ্যে একদিন সেই ফোনে একটি কল আসে, আর সেখানে তাকে বলা হয় একটি কুকুর হারিয়ে গিয়েছে, তাকে সেই কুকুর খুঁজে বের করে দিতে হবে। জম্বি ভাবে সে এসব ঝামেলার মধ্যে যাবে না, কিন্তু এক পর্যায়ে ভাবে যদি সে কিমের পরিচয়ে কিমের কাজগুলো করে তাহলে সে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে পারবে, আর এই পিৎজার বক্স বানিয়ে কেই বা হবে। যাই হোক, সে এখন বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রথমেই সে ভালো মতো মেকআপ করে ফেলে যাতে কেউ তাকে দেখলে বুঝতে না পারে যে সে জম্বি, আর এরপর সে গোয়েন্দা কিমের ড্রেস পরে ফেলে। এরপর সে মিশনে গিয়ে দেখতে পায় যার কুকুর খুঁজতে হবে সে একটি ছোট্ট বাচ্চা, আর এই কুকুর খুঁজে দিলে সে তাকে 1 টাকা দেবে। এটা দেখে এখন জম্বি প্রচণ্ড রেগে যায়। সে এখন সেই বাচ্চাটিকে বকাঝকা করে এবং বাসায় ফিরে যেতে বলে। তবে তখনই সেখানে সেই বাচ্চাটির আন্টি চলে আসে, আর দেখা যায় সেই আন্টি আর কেউ নয়, সোনিয়া, মানে ক্রাইম রিপোর্টার যার হুডি সে পরেছিল। এখন সোনিয়াকে দেখে এই জম্বি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সোনিয়াও প্রচণ্ড রেগেছিল। সে ভেবেছিল সে হয়তো তার এই ভাস্তিকে মেরেছে, তাই সে এখন জম্বিকে টার্গেট করে একটি হেলমেট ছুঁড়ে মারে, আর সেই হেলমেট গিয়ে লাগে জম্বির মাথায়। আর আমরা জানি জম্বির সবথেকে উইক পয়েন্ট তার মাথা। মাথায় গুলি না করলে বা মাথায় না মারলে জম্বি কখনোই মরে না, আর এই জম্বি এখানে অজ্ঞান হয়ে যায়। এখন এই অবস্থা দেখে সোনিয়াও টেনশনে পড়ে যায়। সে তার হার্টবিট চেক করার চেষ্টা করে, আর তখনই দেখতে পায় তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে, তার মানে সে মারা গিয়েছে। আর এটি দেখে সোনিয়া এখন প্রচণ্ড ভয় পায়। তারপরেও সে একটি অ্যাম্বুলেন্স ডাকে এবং জম্বিকে নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করে। সবাই ভেবেছিল জম্বি মারা গিয়েছিল, কিন্তু সে এক লাফে উঠে পড়ে, আর এটি দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপরেও তারা তাকে জোর করে ধরে হসপিটালে নিয়ে আসে, কিন্তু জম্বি এখানে চালাকি করে সেই হসপিটাল থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তার প্রচণ্ড ক্ষুধা পায়। সে এক পর্যায়ে একটি মানুষকে কামড় দিতে যায়, কিন্তু কোনোভাবে সে নিজেকে সামলে নেয় এবং পাশের একটি গলিতে চলে আসে। এখন সে দেখতে পায় একটি কুকুরকে। সে কুকুরটিকে খেতে যায়, কিন্তু এক পর্যায়ে সে নিজেই নিজেকে বোঝায় এমন করলে হবে না, সে একটি ভালো মানুষ, তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। আর এরপরে সে তার বাসায় চলে আসে, মানে গোয়েন্দা কিমের বাসায়। আর সেখানেই সে জানতে পারে প্রমোশন পারপাসে একটি দোকানে ফ্রি স্যুপ দেয়া হচ্ছে। সে এখন খুবই দ্রুত সেখানে চলে আসে, কিন্তু এসে জানতে পারে ফ্রি স্যুপ শেষ হয়ে গিয়েছে। তবে হোটেলের মালিক বলে তুমি যদি জম্বিদের মতো নাচো তাহলে তোমাকে ফ্রি স্যুপ দেয়া হবে। আর তখনই সে খেয়াল করে ফ্রি স্যুপের জন্য অনেকেই জম্বিদের মতো নাচছে, মানে তাদের দোকানের প্রমোশনের জন্য। সে সঙ্গে সঙ্গে নাচতে চলে আসে, আর যেহেতু সে নিজেই জম্বি তাই সে সব থেকে ভালো নাচে। আর নাচ শেষে সবাই এখন ফ্রি স্যুপ খেতে যায়। তবে এরই মধ্যে জম্বি এক ফাঁকে কিচেনে চলে আসে, আর সেখান থেকে কাঁচা নাড়িভুড়ি খেতে শুরু করে। তবে দোকানের মালিক এটি দেখামাত্র ভয়ে প্রচণ্ড চিৎকার করতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই সোনিয়া আর তার ফ্রেন্ড এক ডিটেকটিভ সেখানেই রয়েছে। তারা দ্রুত দেখতে আসে কিচেনে কি হচ্ছে, আর এখানে সোনিয়ার বন্ধু ডিটেকটিভ জম্বিকে মারার চেষ্টা করে। কিন্তু জম্বিদের মারা এত সহজ না, কারণ জম্বিদের গায়ে প্রচণ্ড শক্তি হয়ে থাকে। সে অনায়াসে কিমের সেই ডিটেকটিভ ফ্রেন্ডকে মারে এবং সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে যায়। সে একটি জঙ্গলে চলে আসে, তবে ধীরে ধীরে ক্ষুধা কমা মাত্র সে আবারও মানুষের মতো বিহেভ করতে শুরু করে। অ্যাকচুয়ালি যখন তার ক্ষুধা পায় তখন সে পুরোপুরি জম্বিদের মতো আচরণ করে,
কিন্তু পেট ভরা থাকলে সে সচরাচর মানুষদের মতোই ব্যবহার করে। যাই হোক, এখন সে তার বাড়ি মানে কিমের অফিসের দিকে রওনা দেয়। তবে যাওয়ার পথে রাস্তায় একটি খবর দেখতে পায়, যেখানে জানানো হয় একটি বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। তবে এই খবর দেখে হঠাৎ তার কিছু একটা হয়ে যায় এবং সে সেই স্ক্রিনের উপরে আঘাত করতে থাকে। যাই হোক, এরপরে কোনো ক্রমে সে তার বাড়িতে ফিরে আসে। তবে পরদিন শুরু হয় এক নতুন ঝামেলা। সেখানে এই অফিসের মালিক চলে আসে এবং তার কাছ থেকে ভাড়ার টাকা চায়, কিন্তু জম্বির পকেটে তখন এক পয়সাও ছিল না। তারপরেও কোনো রকমে সে বাড়িওয়ালাকে উল্টাপাল্টা বুঝিয়ে পরদিন আসতে বলে, আর তখনই তার মাথায় একটি প্ল্যান চলে আসে। সোনিয়া যেদিন তার মাথায় হেলমেট দিয়ে মেরেছিল, তার পরদিনই সে তার বাসায় চলে এসেছিল, কারণ সোনিয়া ভেবেছিল সে আসল ডিটেকটিভ কিম আর সে যে কোনো মুহূর্তে তার নামে মামলা করতে পারে। সে তার জন্য একটি এগ্রিমেন্ট নিয়ে এসেছিল, যেখানে ডিটেকটিভ কিম মানে জম্বি উল্লেখ করবে যে তার মাথায় যেই হেলমেট দিয়ে আঘাত করা হয়েছিল সেটি ছিল একটি সাধারণ দুর্ঘটনা, যাতে সে পরবর্তীতে সোনিয়ার নামে মামলা করতে না পারে। কিন্তু তখন সে রেগে গিয়েছিল এবং পেপারটি ফেলে দিয়েছিল। এখন সে মরিয়া হয়ে সেই পেপারটি খুঁজে বের করে। তার পরিকল্পনা খুবই সহজ। যাই হোক, পরিকল্পনাটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। সে এখন সেই পেপার নিয়ে সরাসরি সোনিয়ার সঙ্গে দেখা করতে চলে আসে, কিন্তু দেখতে পায় একটি গ্রুপ তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। যেহেতু সোনিয়া ক্রাইম রিপোর্টার, তাই তার শত্রুর অভাব ছিল না। যাই হোক, জম্বি এখন সেখানে চলে আসে এবং শত্রুদেরকে মেরে সোনিয়াকে তাদের হাত থেকে উদ্ধার করে। এরপরে জম্বি তাকে তার নিজের অফিসে নিয়ে আসে, আর এখানে সে সোনিয়াকে বলে, তুমি সেদিন আমার মাথায় হেলমেট দিয়ে মেরেছিলে, যার ফলে আমি গুরুতরভাবে আহত হয়েছি, যার ফলে আমার স্মৃতিশক্তি অনেকটা কমে গিয়েছে এবং আমি ঠিকঠাক কোনো কাজ করতে পারছি না। আর তুমি এর ক্ষতিপূরণ বাবদ $1,00,000 দেবে, তা না হলে আমি পুলিশের কাছে তোমার নামে রিপোর্ট করব। এখন সোনিয়া এতে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে এখন সরাসরি বলে, আমার কাছে কোনো টাকাই নেই, তবে তুমি যদি চাও আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার সকল কাজে তোমাকে হেল্প করব, আর এভাবে তোমার টাকা পরিশোধ করে দেব। এটি শোনামাত্র জম্বি প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে এ তার থেকেও বড় ভিখারি। জম্বি রেগে গিয়ে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। সোনিয়া বের হয়েই যাচ্ছিল, ঠিক তখনই ডিটেকটিভ কিমের পুরাতন একটি ক্লায়েন্ট চলে আসে। সে ছিল একজন বিখ্যাত অভিনেত্রী। সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, আর এর জন্যই সে এখন ডিটেকটিভের কাছে এসেছে। সে এখন জম্বিকে ডিটেকটিভ কিম মনে করে তাকে অনেক টাকা অফার করে, কিন্তু জম্বি ভেবে পাচ্ছিল না যে সে কেসটা নেবে কি না, কারণ সে গোয়েন্দাগিরির কিছুই জানে না। তবে তার আগেই সোনিয়া বলে, আমরা কাজটি করব, আমি কিমের অ্যাসিস্ট্যান্ট। আর সোনিয়া এখন সেই মহিলাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, যেমন শেষবার মেয়েটিকে কোথায় দেখেছিলে, তার আগ্রহ কিসে কিসে ছিল, তার ফ্রেন্ড কে কে ছিল, ইত্যাদি ইত্যাদি। সোনিয়া নিজেই একজন ক্রাইম রিপোর্টার হওয়ায় এসব বিষয়ে তার মোটামুটি ভালোই অভিজ্ঞতা ছিল। আর জম্বি এখন এসব দেখে বুঝতে পারে সে যদি আসলেও ডিটেকটিভ হতে চায় এবং এ থেকে টাকা কামাতে চায়, তাহলে তার সোনিয়াকে প্রয়োজন। তাই সে শেষমেশ তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবেও নিয়ে নেয়। সোনিয়া তদন্ত শুরু করে এবং একটি মেডিটেশন সেন্টারকে সন্দেহ করে। দিনে এখানে সবকিছু ঠিকঠাক থাকলেও রাতে দেখা যায় এখানে কাল্ট গ্রুপ এই সেন্টারের সব বাচ্চাদের কাল্টের অংশ করতে চায়। কাল্ট হচ্ছে এমন এক গোষ্ঠী যারা সচরাচর সমাজের মূলধারার বিপক্ষে কাজ করে এবং অনেক সময় তারা বিভিন্ন রকমের খারাপ কাজও করে থাকে। আর দেখা যায় এই মেডিটেশন সেন্টার এই বাচ্চাদেরকে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যও দিত। এখন সোনিয়া বুঝতে পারে তাকে সবকিছু ভালোভাবে ধরতে হলে এই সেন্টারের ভেতরে ঢুকতেই হবে। তাই সে একটি ড্রামের মধ্যে ঢুকে পড়ে এবং তার মধ্য দিয়ে এই সেন্টারে প্রবেশ করে। এখানে সেই মেয়েটিকেও খুঁজে পায় যে সেই অভিনেত্রীর মেয়ে ছিল। সোনিয়া মেয়েটিকে নিয়ে বের হওয়ার সময় কাল্ট লিডার বুঝে যায় যে সোনিয়া সকল সত্য জেনে গিয়েছে। তাই তারা এখন ডিসাইড করে ফেলে তারা সোনিয়াকে মেরে ফেলবে। তবে তখনই সেখানে জম্বি চলে আসে এবং তাসগুলো ছুঁড়ে সেগুলো ব্লেটের মতো ব্যবহার করে সকল সন্ত্রাসীকে ধরাশায়ী করে ফেলে। তবে এরই মধ্যে সেখানে কাল্টের লিডার চলে আসে এবং সে এখানে এক পর্যায়ে সোনিয়াকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল। তবে তার আগেই সোনিয়ার সামনে জম্বি চলে আসে, যার ফলে সেই লিডারের ধারালো লাঠি জম্বির শরীরের এফোরোফোর হয়ে যায়। কিন্তু স্বাভাবিকভাবেই এতে জম্বির কিছুই হয় না। তবে এই দৃশ্য দেখে সোনিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। যাই হোক, সেই জম্বি এখন সেই শয়তান লিডারের উপরে আক্রমণ করে। সে তার গলা টিপে ধরে। এক পর্যায়ে সে প্রায় মারাই যাচ্ছিল, তবে সোনিয়া তাকে আটকে দেয়, কারণ এটি হলে তাকে জেল খাটতে হবে। আর এরই মধ্য দিয়ে সেখানে পুলিশও চলে আসে। তারা এখানে কাল্ট লিডারকে গ্রেপ্তার করে। আর এরই মধ্য দিয়ে জম্বি এবং সোনিয়া একসঙ্গে তাদের প্রথম মিশন সাকসেস করে। যাই হোক, সোনিয়া এখন অভিনন্দন জানানোর জন্য জম্বির বাড়িতে চলে আসে। তবে সেই সময় জম্বি ড্রেস চেঞ্জ করছিল
আর খালি গায়ে তাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তার শরীরে বড় বড় গর্ত ছিল। এটি দেখে সোনিয়া স্পষ্ট বুঝতে পারে সে নিশ্চয়ই মানুষ না জম্বি। তারপরেও সে নেটে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে, তবে শেষ পর্যন্ত তার ভাই তাকে বলে পৃথিবীতে জম্বির অস্তিত্ব আসলেও রয়েছে। আর এখানে সোনিয়া দুয়ে দুয়ে 4 করে ফেলে যে কী কারণে সেদিন হেলমেট দিয়ে মারার পরেও তার কিছুই হয়নি এবং সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না, কিন্তু সে ঠিকই বেঁচেছিল। তবে এখন তার মনে হয় ডিটেকটিভ কিমি হয়তোবা জম্বি, তাই সে এখন অনেক গার্ড পরে তার সঙ্গে কথা বলতে চলে আসে। সে এখন জম্বিকে সরাসরি বলে, আমি তোমার হয়ে কাজ করেছি, তুমি এখন আমার টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। জম্বিও তাকে কিছু না বলে টাকা আনতে ভেতরে চলে যায়। তবে এরই মধ্যে সোনিয়ার প্রচণ্ড পেট ব্যথা হয় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন দেখতে পায় জম্বি তাকে হসপিটালে নিয়ে এসেছে এবং তার ট্রিটমেন্ট করিয়েছে, যার ফলে সোনিয়া এখন বুঝতে পারে সে জম্বি হলেও নিশ্চয়ই ভালো জম্বি, যার ফলে সে এখন তার সঙ্গে আবারও কাজ করতে রাজি হয়ে যায়। আর এখানে জম্বি তাকে সকল কিছু খুলে বলে। সোনিয়াও এখন তার অতীত জানতে চায়, সে তাকে সাহায্য করতে চায়। সে তাকে প্রশ্ন করে, তোমার যখন প্রথম জ্ঞান ফিরল তখন তুমি কোথায় ছিলে? জম্বি সোনিয়াকে সেই লাইটারটি দেখায় যেটি সে জ্ঞান ফিরে তার পকেটে পেয়েছিল এবং সেটি দিয়ে সিগারেট জ্বালিয়েছিল। সেই সাথে সেই ঘড়িটিও দেখায় যেটি সে সময় তার হাতে ছিল। সোনিয়া এখন সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং সবাইকে জিজ্ঞেস করে কেউ যদি এগুলোর ব্যাপারে কোনো তথ্য জেনে থাকে তাহলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে। এরই মধ্যে একটি লোক ফোন করে, সেই লাইটার সম্পর্কে জানত। যাই হোক, সোনিয়া এখন তার সঙ্গে দেখা করার জন্য একটি জায়গায় চলে আসে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও সেই ব্যক্তি আর আসে না। সোনিয়া এক পর্যায়ে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। তবে এরই মধ্যে সেখানে একজন ব্যক্তি চলে আসে, আর সোনিয়া এই ব্যক্তিকে অনেক আগে থেকেই চিনত। এই ব্যক্তি মূলত একটি বাচ্চা মেয়ে হত্যার প্রত্যক্ষদর্শী ছিল। আমরা একবার দেখেছিলাম টিভিতে একটি বাচ্চা মেয়ের মৃত্যুর খবর দেখানো হচ্ছে, আর জম্বি প্রচণ্ড রেগে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই ব্যক্তিটি সেই মেয়ের হত্যারই সাক্ষী ছিল। তবে তার সঙ্গে কথা বলার আগেই জম্বির ফোনে একটি কল আসে, আর একজন জানায় এক বৃদ্ধ মহিলা হারিয়ে গিয়েছে, তাদেরকে সেই বৃদ্ধ মহিলাকে খুঁজে বের করতে হবে। আর এটি শোনা মাত্র জম্বি আর সোনিয়া সেই মহিলাকে খোঁজার জন্য রওনা দেয়। তবে তাদেরকে বেশি পরিশ্রম করতে হয় না, তারা জঙ্গলের মধ্যে সেই মহিলাটিকে খুঁজে পায়। তারা সেই মহিলাকে উদ্ধার করতে যায়। তবে এরই মধ্যে সেখানে একটি বন্য শূকর চলে আসে, সে এখন সোনিয়াকে আক্রমণ করতে যায়। তবে তখনই জম্বি আবারও সেখানে চলে আসে আর তাকে সেভ করে। আর এরই মধ্যে শুরু হয়ে যায় জম্বি ভার্সেস শূকরের ফাইট। তবে শূকর যে কতটা শক্তিশালী হয়ে থাকে তা জম্বির আইডিয়াই ছিল না। এক পর্যায়ে সে বুঝতে পারে এভাবে সে তাকে হারাতে পারবে না, তাই সে এখানে একটি চাল চালে। সে এক পর্যায়ে ইচ্ছাকৃতভাবে শূকর সহ পাহাড় থেকে নিচে পড়ে যায়। এর ফলে শূকর তো ঠিকই পড়ে যায়, কিন্তু জম্বির কিছুই হয় না। সে উল্টো শূকরটিকে শিকার বানিয়ে টানতে টানতে নিয়ে আসে। যাই হোক, এখন তারা বৃদ্ধকে শনের কাছে নিয়ে আসে। শন তাদেরকে ধন্যবাদ দেয়, আর এখানে শনের মা শনের বদলে জম্বিকে নিজের ছেলে ভেবে জড়িয়ে ধরে। আর এটি দেখে জম্বি এখন ইমোশনাল হয়ে যায়। তার মনে হয় তারও তো নিশ্চয়ই মা রয়েছে, তার উচিত তার মাকে যে করেই হোক খুঁজে বের করা। যাই হোক, এরই মধ্যে জম্বি সোনিয়াকে বলে সে মাঝে মধ্যে পুরাতন কিছু ভীষণ দেখতে পায়, যেখানে সেই বাচ্চা মেয়েটির হাতে পুতুল ছিল, কিন্তু তারপরেই কিভাবে যেন বাচ্চা মেয়েটি মারা যায়। আর এসব শোনার পরে সোনিয়া বুঝতে পারে নিশ্চয়ই সেই মেয়ের সঙ্গে এই জম্বির কোনো না কোনো সম্পর্ক রয়েছে। সোনিয়া এই নিয়ে অনেক ঘাটাঘাটি করে, কিন্তু পুলিশ জানায় সেই বাচ্চাটির মৃতদেহের পাশে কোনো পুতুল পাওয়া যায়নি। রাতে জম্বি সোনিয়াকে একটি ছবি দেখায়, যেখানে মেয়েটির হাতে সেই একই পুতুল ছিল যেটি সে ভীষণে দেখতে পায়। কিন্তু এরই মধ্যে ঘটে এক ভিন্ন ঘটনা। জম্বি যখন তার অফিসে আসে তখন দেখতে পায় তার সকল জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে। সে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো চোর এসেছিল, কিন্তু ভালো করে খেয়াল করে শুধুমাত্র তার সেই লাইটারটি চুরি হয়েছে যেটি সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল। আর প্রথমেই তার সন্দেহ হয় শনের ওপরে, কারণ শুধুমাত্র শনই তার এই লাইটার সম্পর্কে জানত এবং তার ঠিকানাও চিনত। সে বুঝতে পারে নিশ্চয়ই শন তার অতীত সম্পর্কে জানে, তাই সে এখন খুবই দ্রুত শনের কাছে চলে আসে এবং তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করে। তবে শন এখানে বলে, তুমিই সেই মেয়েটিকে মেরেছিলে, তুমিই সেই মেয়েটির খুনি, তুমি একজন অত্যন্ত খারাপ ব্যক্তি। আর এটি শুনে জম্বি এখন হতবাক হয়ে যায়। তার মনে হয় শনের কথাই ঠিক, নিশ্চয়ই সে সেই মেয়েটিকে মেরেছিল, আর যার অভিশাপে সে আজকে এই জম্বিতে পরিণত হয়েছে। জম্বি এখন সেখান থেকে চলে আসে আর ঠিক করে সে আত্মহত্যা করবে।
আর সে এখন জানে কিভাবে জম্বিদের মৃত্যু হয়। সে একটি ড্রিল মেশিন তুলে নেয় এবং মাথা বরাবর ঢুকিয়ে নেয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই হাস্যকরভাবে সেই ড্রিল মেশিনটি নষ্ট হয়ে যায়, যার ফলে এখন আর তার সুইসাইড করাও হয় না। তাই সে এখন ঠিক করে সে এই শহর থেকে চলে যাবে অনেক দূরে। তবে অন্যদিকে আমরা দেখতে পাই সোনিয়া সেই মারা যাওয়া বাচ্চাটির বাবার সঙ্গে দেখা করে। সে তথ্য জোগাড়ের জন্য তার বাড়িতেও চলে আসে, আর সেখানে সে একটি ফটো দেখতে পায় যেখানে সেই বাচ্চার সঙ্গে জম্বিও ছিল। এটি দেখে সোনিয়া চমকে যায়। সে ওই মেয়ের বাবাকে জিজ্ঞেস করে সেই ব্যক্তিটিকে। তখন মেয়ের বাবা জানায় সে ছিল তার মেয়ের বডিগার্ড, কিন্তু অদ্ভুতভাবে তার মেয়ে মারা যাওয়ার পর থেকে সেই বডিগার্ডকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সেই মেয়ের বাবা স্পষ্টভাবে এটিও বলে সেই বডিগার্ড খুবই ভালো ছেলে ছিল, নিশ্চিতভাবেই সে তার মেয়েকে হত্যা করেনি। আর এসব শোনার পরে সোনিয়া দ্রুত জম্বির বাড়িতে চলে আসে, কিন্তু এসে দেখতে পায় সেখানে জম্বি নেই। সে অফিসেও খোঁজ করে, কিন্তু দেখতে পায় জম্বি সেখানেও নেই। আর এরই মধ্যে সে টেবিলের উপরে শনের বেশ কয়েকটি ফটো দেখতে পায়, আর এটি দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই জম্বি সেই শনের সঙ্গেই দেখা করতে গিয়েছে। এখন সোনিয়া ঠিক করে সে শনের বাড়িতে গিয়ে তার সঙ্গে এই নিয়ে কথা বলতে যাবে, আর সে এই ঘটনাটি SMS-এ জম্বিকেও পাঠিয়ে দেয়। জম্বি এখানে চেষ্টা করে ফোন করে সোনিয়াকে বলতে সে যাতে এই নিয়ে কোনো ঘাটাঘাটি না করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সে এখন আর সোনিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই সে ঠিক করে সেও এখন শনের বাড়িতে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে শন এবং তার স্ত্রী সোনিয়াকে বন্দি করে রেখেছে এবং তারা সোনিয়াকে আসল সত্য জানায়। এই দুইজনই সেই ছোট্ট মেয়েটিকে হত্যা করেছিল। শন তার স্ত্রীকে বলে সোনিয়াকেও মেরে ফেলতে এবং সে বাড়ি থেকে তখন বের হয়ে যায়। যখন শনের স্ত্রী সোনিয়াকে মারতে আসে, সোনিয়া খুবই চালাকি করে তার হাতের দড়ি খুলে ফেলে। সে তার সঙ্গে লড়াই করে এবং চোখে স্প্রে দিয়ে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে আসে। আর বাইরে এসে সে জম্বিকেও দেখতে পায়। সোনিয়া তাড়াহুড়ো করে জম্বিকে সবকিছু খুলে বলে যে সে ছিল ওই মেয়েটির বডিগার্ড, আর শন আর তার স্ত্রী মিলেই সেই বাচ্চা মেয়েটিকে হত্যা করেছিল। অন্যদিকে শন যখন জানতে পারে সোনিয়া পালিয়ে গিয়েছে, তখন সে স্পষ্টভাবে বুঝতে পারে তাদের বাড়িতে থাকা আর নিরাপদ না। তাই সে চিন্তা করে সে তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে পালাবে, কিন্তু বাড়িতে এসে দেখতে পায় অলরেডি পুলিশেরা তার ওয়াইফকে গ্রেপ্তার করেছে। সে বুঝতে পারে সে তার ওয়াইফকে এখন উদ্ধার করতে পারবে না, তাই সে একাই সেখান থেকে পালিয়ে যায়। তবে সে ঠিক করে সে এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। সে খুব ভালো করেই জানত কিভাবে জম্বিকে ডেকে নিয়ে আসা যাবে। সে জম্বিকে একটি নির্জন এলাকার লোকেশন দেয় আর বলে সেখানে একটি গাড়ি রাখা আছে, আর তার মধ্যে এমন কিছু জিনিস থাকবে যেগুলো দেখলে তুমি তোমার সকল ইতিহাস মনে করতে পারবে। আর এর ফলে জম্বি এখন খুবই দ্রুত সেখানে চলে আসে, কিন্তু গাড়ির দরজা খোলা মাত্র সেই গাড়িটি ব্লাস্ট হয়। আর দেখতে পাই শন দূর থেকে এটি দেখছিল। সে ভাবে এই ব্লাস্টে সে হয়তোবা মারা গিয়েছে, কিন্তু সে এখনও জানতো না যে সে আসলে একটি জম্বি। অন্যদিকে এই ব্লাস্টের ফলে জম্বির অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে ক্রিসমাসের দিন শন সেই বাচ্চা মেয়েটিকে অপহরণ করার চেষ্টা করেছিল, আর সে যেহেতু সেই মেয়েটির বডিগার্ড ছিল, সে চেষ্টা করেছিল শনকে আটকানোর, কিন্তু শন কোনোভাবে তাকে সেন্সলেস করে ফেলে এবং তাকে একটি খাদের কাছে নিয়ে গিয়ে তার পেটে গুলি করে উপর থেকে ফেলে দেয়। আর সেই গুলির দাগ এখনও তার শরীরে রয়েছে। সবকিছু মনে পড়ে যাওয়ার পরে সে এখন উঠে দাঁড়ায়। সে এখন শনের কাছে যায় এবং তাকে মারতে থাকে। সে তাকে প্রচণ্ড পেটায় এবং জিজ্ঞেস করে কেন সে সেদিন সেই বাচ্চা মেয়েটিকে মেরেছিল। কিন্তু শন এখানে চালাকি করে তার পিস্তল দিয়ে আবারও জম্বিকে গুলি করে। আর শন ভাবে এবার নিশ্চয়ই জম্বি মারা গিয়েছে, কিন্তু জম্বির সঙ্গে সঙ্গে আবারও উঠে দাঁড়ায়। সে বারবার গুলি করতে থাকে, আর এক পর্যায়ে সে ঠিক করে এবার সে জম্বির মাথায় গুলি করবে। আর মাথায় গুলি করলে সে অবশ্যই মারা যেত, কিন্তু গুলি লাগার আগেই সেই বৃদ্ধ মহিলা যাকে জম্বি খুঁজে বের করেছিল সে তার সামনে চলে আসে, আর গুলিটি এখন তার গায়ে লাগে এবং সে মারা যায়। তবে মারা যাওয়ার আগে সেই মহিলা চিৎকার করে ওঠে মিনহো বলে, আর এই নাম শুনে সঙ্গে সঙ্গে জম্বি মনে করতে পারে তার আসল নাম মিনহো, আর এই বৃদ্ধ মহিলা আসলেই তার মা। আর জম্বি এখানে এতটাই রেগে যায় যে সে এখানে নৃশংসভাবে শনকে মেরে ফেলে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং পরের দিন মিনহোর মায়ের ফিউনারেল হয়। এরপর মিনহো সোনিয়ার সঙ্গে দেখা করে এবং বলে এখন আর তোমার ডিটেকটিভের কাজে আসার দরকার নেই, কারণ আমি এই শহর থেকে চলে যাচ্ছি। সে এই ডিটেকটিভগিরি করে যত টাকা উপার্জন করেছিল সব সে অফিসে রেখে দেয়, কিন্তু এর ফলে হয় এক ঝামেলা। সে টাকা দিয়ে খাবার কিনে খেতে পারছিল না, যার ফলে সে ক্ষুধার্ত হতে শুরু করে, আর ক্ষুধা পেলেই সে হয়ে যায় হিংস্র জম্বি। সে এখন ধীরে ধীরে প্রচণ্ড হিংস্র হয়ে যায়। সে এক পর্যায়ে একটি মানুষকে আক্রমণ করে খাওয়ার চেষ্টা করে,
কিন্তু তার আগেই ক্ষুধায় সে সেন্সলেস হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে তার ডিটেকটিভ অফিসেই রয়েছে, আর তার সামনে রাখা রয়েছে বেশ কিছু চিকেন। সে ভয় পায় সে হয়তো কোনো মানুষকে মেরে খেয়ে ফেলেছে। ঠিক তখনই সেখানে সোনিয়া চলে আসে। সে বুঝতে পারে সোনিয়াই তাকে এখানে উদ্ধার করে নিয়ে এসেছে, আর সোনিয়া তাকে বলে, তোমার ক্ষুধা পেলে তুমি হিংস্র জম্বির মতো হয়ে যাও, এই স্বভাব থেকে তোমাকে যে করেই হোক বের হতে হবে, আর এর জন্য আমি তোমাকে সাহায্য করব। সোনিয়া এখন তাকে চেয়ারে বেঁধে ফেলে এবং তার সামনে বেশ কিছু চিকেন রাখে আর বলে, আমি তোমাকে এভাবে 3 দিন বেঁধে রাখব, কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করবে, তুমি ওই মুরগিগুলো খাওয়ার চেষ্টা করবে না। সোনিয়া বাইরে বসে এইসব মনিটর করছিল। প্রায় 30 থেকে 32 ঘন্টা পরে মিনহো জম্বি মুডে চলে আসে এবং সোনিয়া বাইরে থেকে দেখতে পায় যে মিনহো জম্বি মুডে অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। সে অনায়াসে মুক্ত হয়ে যায় এবং সেই চিকেনগুলো একদম রাক্ষসের মতো খেতে শুরু করে। এখন সে সোনিয়াকে দেখে এবং তাকেও খেতে এগিয়ে আসে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবে সে কোনো ক্রমে একটি ফ্রাইং প্যান দিয়ে জম্বির মাথায় মেরে তাকে সেন্সলেস করে ফেলে। আর জ্ঞান ফিরলে সোনিয়া তাকে বলে, তোমার উচিত ডিটেকটিভ কিমের পরিচয়ে থাকা, এতে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। আর এছাড়া তাদের হাতে তেমন কোনো মিশনও নেই। আর তখনই তাদের মাথায় আসে আসল ডিটেকটিভ কিমকে কে খুন করেছিল তা তাদের তদন্ত করে বের করা উচিত। আর সোনিয়া যেহেতু আগে থেকেই রিপোর্টার ছিল, সে বলে কিমের পরিবার বলতে কেউ ছিল না। সে তার বাবার কবর দেখতে গিয়েছিল এবং তখন নাপন নামের এক লোক তাকে হত্যা করে, কিন্তু তার বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সে এখনও জেলে রয়েছে, কারণ তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ রয়েছে। সে অবৈধ কেমিক্যাল জঙ্গলের মধ্যে ফেলত, যা একদম অবৈধ। আর এখন দেখা যায় ওই লোক জেল থেকে বের হয়ে গিয়েছে, আর সে এখন জানতে পারে ডিটেকটিভ কিম এখনও বেঁচে রয়েছে। কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ সে নিজের হাতে ডিটেকটিভ কিমকে হত্যা করেছিল। এখন সে অন্য কিছু ডিটেকটিভকে বলে এই নকল ডিটেকটিভদের মানে সোনিয়া আর মিনহো এই দুইজনের উপরে নজর রাখতে। যাই হোক, তারা কিমের হত্যা তদন্ত করতে করতে সেই সেলুনে চলে আসে যেখানে কিম শেষবার এসেছিল। জানা যায় যে কিম ডক্টর নো নামের এক ব্যক্তির উপরে গবেষণা করছিল, যে তার হসপিটালের ভেতরে বিভিন্ন প্রাণীর উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করত। এই তথ্য পাওয়ার পরে এখন তারা সোজা সেই ডক্টরের ক্লিনিকে চলে আসে, আর সেখানে আসা মাত্র মিনহো ডক্টরকে চিনতে পারে, কারণ এই লোকটি কিমকে হত্যা করেছিল। আর এখানে আমরা সেই দুইজন ডিটেকটিভকে দেখতে পাই যাদেরকে ডক্টর নিযুক্ত করেছে এবং মিনহো আর সোনিয়ার উপরে নজর রাখতে বলেছে। তারা এখন দ্রুত ডক্টরের কাছে চলে আসে এবং তাকে সবকিছু জানায় যে ওই দুইজন তোমার খবর পেয়ে গিয়েছে। এটি শোনা মাত্র এই ডক্টর এখন এই দুইজন ডিটেকটিভকে দায়িত্ব দেয় মিনহোকে অপহরণ করতে, শুধু তাই না দরকারে মেরে ফেলতে। আর এই দুইজন এখন বিভিন্নভাবে ফাঁদ বানানোর চেষ্টা করে যাতে মিনহোকে পাকড়াও করা যায়, কিন্তু কোনোভাবেই তারা মিনহোকে কাবু করতে পারে না। উল্টো এক পর্যায়ে তাদের মধ্যে ফাইট হয় এবং সেই দুই ডিটেকটিভ প্রচণ্ড মার খায়, যার ফলে তারা এখন ডক্টরের কাছে চলে আসে আর বলে এই কাজ আমাদের দ্বারা সম্ভব না, আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। এখন সবকিছু শোনার পরে ডক্টরের কিছুটা সন্দেহ হয় আর তাদের শরীর থেকে মিনহোর একটি চুল পায়। ডক্টর এখন এই চুলের উপরে গবেষণা করে এবং শেষ পর্যন্ত বুঝতে পারে যে এই ব্যক্তি তো আসলে একটি জম্বি, যার ফলে ডক্টর এখন মাস্ক এবং সেফটি ড্রেস পরে মিনহোর অফিসে চলে আসে। সেখানে এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে মিনহোকে অজ্ঞান করে ফেলে এবং তাকে তুলে নিজের ল্যাবরেটরিতে নিয়ে আসে। আর এরপর সে মিনহোর রক্ত নিয়ে গবেষণা করতে শুরু করে। আর এখানেই আমরা এই সিরিজের আসল কাহিনী জানতে পারি। এই জম্বি তৈরির মেডিসিনের মূলে ছিল এই ডক্টর। মিনহো তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কেন করছো? তখন ডক্টর উত্তর দেয়, আমি আমার ওয়াইফকে খুবই ভালোবাসতাম, কিন্তু একদিন সে মারা যায়, আমি কোনোভাবেই তাকে বাঁচাতে পারি না। তখন ডিসাইড করি কোনোভাবে আমি তাকে জীবিত করব। যাই হোক, অনেক গবেষণা করে আমি একটি মেডিসিন তৈরি করি এবং সেটি অ্যাপ্লাইও করি, কিন্তু দেখা যায় সে জীবন ফিরে পেলেও সে আর মানুষের মতো নেই, সে জম্বিতে রূপান্তরিত হয়েছে। আর এখন আমরা দেখতে পাই যেই দুই ডিটেকটিভ তার হয়ে কাজ করতে চায়নি, সে সেই দুই ডিটেকটিভকেও বেঁধে রেখেছে। যাই হোক, আরও জানা যায় এরপরে ডক্টর আরও পরীক্ষা নিরীক্ষা করতে থাকে যাতে জম্বি ছাড়া সুস্থ মানুষ বানানো যায়, কিন্তু কোনো ক্রমে এই তথ্য জেনে যায় আসল ডিটেকটিভ কিম। আর ডিটেকটিভ তাকে ফলো করে, যাকে দিয়ে এই ডক্টর সেই নষ্ট কেমিক্যালগুলো জঙ্গলের মধ্যে ফেলত। এর ফলে ডিটেকটিভের হাতে প্রমাণ চলে আসে, যার ফলে সে বাধ্য হয়ে ডিটেকটিভ কিমকে মেরে ফেলে। কিন্তু যে কেমিক্যালগুলো ময়লার ভাগাড়ে ফেলত সে জানত না সেখানে শন বডিগার্ড মিনহোর ডেড বডি ফেলে রেখে গিয়েছিল, যার ফলে সেই কেমিক্যালগুলো পরে এই মিনহোর শরীরে,
যার ফলে সে হয়ে যায় জম্বি। এরই মধ্যে দেখা যায় সোনিয়া মিনহোর লোকেশন ট্রেস করে ডক্টর নোয়ের ক্লিনিক পর্যন্ত চলে এসেছে, কিন্তু দেখতে পায় ক্লিনিক বন্ধ। তবে তখনই দেখতে পায় মিটারের কাঁটাগুলো হুড়হুড় করে বাড়ছে, তার মানে ভেতরে কোথাও না কোথাও ইলেকট্রনিক জিনিস চলছে, তার মানে ভেতরে মানুষও থাকবে। তাই সে চুরি করে ভেতরে চলে আসে এবং এক পর্যায়ে সেই ল্যাবে পৌঁছে যায় যেখানে সবাইকে বন্দি করে রাখা হয়েছিল। সোনিয়া সবার প্রথমে সেই 2 ডিটেকটিভকে মুক্ত করে দেয়, এরপর সে মিনহোকে মুক্ত করতে থাকে। তবে এরই মধ্যে সেখানে ডক্টর নোয়ের ওয়াইফ সে চলে আসে, সেও ছিল একটি জম্বি, আর সে এখন সোনিয়ার উপরে আক্রমণ করার চেষ্টা করে। তবে এখানে মিনহো জম্বিদের ভাষায় কিছু কথা বলে, যার ফলে সে থেমে যায়। কিন্তু এরই মধ্যে সেখানে ডক্টর নো শটগান নিয়ে চলে আসে, আর সে এখন তার ওয়াইফকে তাদের উপরে আক্রমণ করতে বলে, যার ফলে সেই জম্বি এখন আক্রমণ করে সোনিয়ার উপরে। আর এদিকে মিনহোর সঙ্গে হাতাহাতি হয় ডক্টর নোয়ের, আর এরই এক ফাঁকে ডক্টর নোয়ের বন্দুক থেকে গুলি চলে যায়, আর যেটি গিয়ে লাগে তার ওয়াইফের মাথায়, যার ফলে তার জম্বি ওয়াইফ সঙ্গে সঙ্গে মারা যায়। এর ফলে ডক্টর নো এক্কেবারে ভেঙে পড়ে। এরই মধ্যে সোনিয়া পুলিশকে ফোন করে, পুলিশ এসে ডক্টর নোকে গ্রেপ্তার করে এবং নিয়ে যায়। এরই মধ্য দিয়ে বেশ কিছু প্রশ্নের সমাধান হয়ে যায়, যেমন ডিটেকটিভকে কে খুন করেছিল এবং সে কিভাবেই বা জম্বি হলো। কিন্তু অন্যদিকে হয়ে যায় আরেকটি ঝামেলা, ডক্টর নো চালাকি করে সেই পুলিশের ভ্যানটিকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার ফলে এই ভ্যানের সবাই এখানে মারা যায়। কিন্তু ডক্টর নো চালাকি করে আগেই সেই জম্বির মেডিসিন খেয়ে রেখেছিল, যার ফলে সে এখন জম্বি হয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর এই খবর যখন অন্যদিকে সোনিয়া আর মিনহো জানতে পারে, তারাও একটি প্ল্যান করে ফেলে। তারা সেই 2 ডিটেকটিভকে দিয়ে ডক্টর নোয়ের ওয়াইফ যেই মর্গে ছিল সেখান থেকে তার বডি চুরি করে নিয়ে আসে, কারণ তারা জানতো ডক্টর নোকে তার ওয়াইফের ডেড বডি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে, কারণ সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে। কিন্তু আমরা দেখতে পাই ডক্টর নো প্রচণ্ড চালাক, সে সেখানে না গিয়ে উল্টো সোনিয়াকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে তাকে দিয়ে সে মিনহোকে ব্ল্যাকমেইল করতে পারে। তবে এরই মধ্যে সেখানে সোনিয়ার এক বন্ধু চলে আসে, আর সে এখন ডক্টর নোয়ের দিকে বন্দুক তাক করে, কিন্তু এতে কিছুই হয় না। ডক্টর নো খুবই সহজে তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়, আর সেটি দিয়ে এখন তাকেই গুলি করতে যায়। তবে এখানে সোনিয়া চালাকি করে তাকে ধাক্কা দেয়, যার ফলে তার হাত থেকে পিস্তল ছুটে গিয়ে মিনহোর কাছে গিয়ে পড়ে। মিনহো এখন চাইলেই ডক্টর নোকে গুলি করতে পারত, কিন্তু সে চায় না ডক্টর নোকে মারতে, কারণ সে জানে তাকে যদি আবার কেউ মানুষ বানাতে পারে তাহলে সে একমাত্র এই ডক্টর নো। আর এরই মধ্যে সেখানে সেই 2 ডিটেকটিভ চলে আসে। তারা ডক্টর নোয়ের অফিস থেকে সেই মেডিসিন চুরি করে এনেছিল যেগুলো দিয়ে জম্বিদেরকে কাবু করা যায়, আর তার মেডিসিন দিয়েই তারা এখন ডক্টর নোকে কাবু করে ফেলে। এখন এক ডিটেকটিভ ধীরে ধীরে যায় ডক্টর নোকে পরীক্ষা করতে যে তার কি অবস্থা, কিন্তু অদ্ভুতভাবে সে সম্পূর্ণ সুস্থ ছিল এবং অভিনয় করছিল। সে এখন সেই ডিটেকটিভকে কামড় দেওয়ার চেষ্টা করে, যার ফলে মিনহো শেষ পর্যন্ত গুলি করে সেই ডক্টর নোকে মেরে ফেলে। আর এরই মধ্য দিয়ে তার মানুষ হওয়ার আশা পুরোপুরি শেষ হয়ে যায়। যাই হোক, সোনিয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিনহো বলে, আমি এই মানুষদের মাঝে নকল মানুষ হয়ে বাঁচতে চাই না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আর এখানে ঠিক তাই হয়, মিনহো তাদেরকে রেখে চলে যায় এবং তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। তবে এরই মধ্য দিয়ে 1 বছর পার হয়ে যায়। সোনিয়া একটি হ্যালোইন পার্টিতে চলে আসে, তার সন্দেহ ছিল নিশ্চয়ই মিনহো এই হ্যালোইন পার্টিতে আসবে। আর এখানে ঠিক তাই হয়, সোনিয়া এখানে মিনহোকে দেখতে পায় এবং তারা কাছাকাছি চলে আসে। কিন্তু তখনই দেখা যায় অদ্ভুতভাবে এই পার্টিতে কোনো একজনকে খুন করা হয়েছে, আর তারা 2 জন যেহেতু ডিটেকটিভ, তাদেরকে এক হয়ে আবারও এই সমস্যার সমাধান করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।